হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে মনিটারি পলিসি অফ আরবিআই, অর্থাৎ আরবিআইয়ের আর্থিক নীতিটা কী। এই যে আমি লিখে রেখেছি মনিটারি পলিসি অফ আরবিআইয়ের আর্থিক নীতি। এবার এই যে মনিটারি পলিসি অফ আরবিআই, এর মধ্যে কী কী পড়ে সেটা হচ্ছে ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট অর্থাৎ এমএসএফ, সংক্ষেপে এমএসএফ রেট, ক্যাশ রিজার্ভ রেশিও যেটাকে সংক্ষেপে বলে সিআরআর, আর 6 নম্বর বলছে স্ট্যাচুটরি লিকুইড রেশিও, সংক্ষেপে এসএলআর। আর একটা জিনিস শেখাবো যে এই আরবিআর মনিটারি পলিসির সাথে কিভাবে দেশের মুদ্রাস্ফীতি বাড়ে কমে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। ঠিক আছে, এবার চলো কয়েকটা কনসেপ্ট আগে বুঝিয়ে নিই, তারপরে এগুলো আগে বোঝাবো, যে ব্যাঙ্ক রেট, রেপো রেট, এগুলো আস্তে আস্তে বোঝাবো। ঠিক আছে, এই যে লিখে রেখেছি আমি কয়েকটা কনসেপ্ট, এবার বোঝাবো। এই যে লিখে রেখেছি আরবিআইয়ের কথার ফুল ফর্ম এই যে লিখে রেখেছি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই রিজার্ভ ব্যাঙ্ক এটা হলো আরবিআই হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক। ঠিক আছে, এই যে লিখেছি সেন্ট্রাল ব্যাঙ্ক। এই যে আরবিআইয়ের হেডকোয়ার্টার, এইচ ফর হেড, কি ফর কোয়ার্টার, অর্থাৎ সদর দপ্তর মুম্বাই। ঠিক আছে, এবার কয়েকটা কনসেপ্ট আমাদের বুঝতে হবে। এই যে এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এইচডিএফসি, ব্যাঙ্ক অফ বরোদা, এগুলো হচ্ছে শিডিউলস ব্যাঙ্ক। ঠিক আছে, আরও অনেক ব্যাঙ্ক আছে দেশে, ফিনো ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, আরও অনেক অনেক ব্যাঙ্ক আছে। জাস্ট আমি 4টে ব্যাঙ্ক লিখে রেখেছি কনসেপ্টটা বোঝানোর জন্য। ঠিক আছে, এবার কনসেপ্টটা হচ্ছে এই যে এখানে লিখে রেখেছি দেখো, কমন পিপল। কমন পিপল মানে সাধারণ মানুষ। সাধারণ মানুষ মানে আমরা, সাধারণ মানুষ আমরা। আমাদের যখন কোনো টাকার দরকার হয় তখন আমরা কোনো ব্যাংকের কাছে লোন নিতে যাই। ঠিক আছে, যেমন মনে করো আমরা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে গেলাম, না হলে মনে করো যে আমরা এইচডিএফসি ব্যাংকের কাছে গেলাম লোন নিতে। টাকার দরকার হলো, লোন নিতে গেলাম এইচডিএফসি ব্যাংকের কাছে। এবার এইচডিএফসি ব্যাংক আমাদের তো খালি খালি লোন দেবে না। এইচডিএফসি ব্যাংক তখনই আমাদের লোন দেবে সুদের বিনিময়ে। ঠিক আছে, সুদের বিনিময়ে। এবার সুদটা কীভাবে নির্ভর করা হয়, যে টাকাটা আমাদের দেবে লোন হিসাবে, সেই টাকার উপর পার্সেন্টেজ হিসাবে সুদ নেয় এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, সে পার্সেন্টেজটা 100% হতে পারে, 10% হতে পারে, কিংবা 5% হতে পারে, মানে যে কোনো জিনিস, যে কোনো রকম পার্সেন্টেজ হতে পারে। সেটা ব্যাংক স্পেসিফাই করে দেয়, নির্দিষ্ট করে দেয় যে কত পার্সেন্ট আমরা সুদ নেব। ঠিক আছে, লোনের ওপর। ঠিক আছে, এবার কিছু কিছু সময় এই যে ব্যাংক, কিছু কিছু সময় দেশে যেসব শিডিউলস ব্যাঙ্কগুলো আছে, এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, আরও কিছু কিছু ব্যাঙ্ক আছে, তাদের টাকার দরকার হয়। ঠিক আছে, তাদের টাকা যখন শর্ট পড়ে যায় তখন তাদের টাকার দরকার হয়, তখন তারা যায় কার কাছে? এই আরবিআইয়ের কাছে। ঠিক আছে, আরবিআইয়ের কাছে। তাহলে আমাদের যখন টাকার দরকার হতো তখন যেতাম আমরা এইসব শিডিউল ব্যাংকের কাছে, এইসব শিডিউল ব্যাংকের কাছে। ঠিক আছে, এবার এইসব ব্যাংকের যখন টাকার দরকার হয় তখন সে যায় কাছে আরবিআইয়ের কাছে। তাহলে আমাদের ব্যাংক এইগুলো, তাহলে এবার এই সমস্ত ব্যাংকের ব্যাংককে আরবিআই। তাহলে আরবিআইকে কী বলা হয়? ব্যাংক অফ ব্যাংকস, মানে ব্যাংকের ব্যাংক, ব্যাংকগুলির ব্যাংক বলা হয় আরবিআই। ঠিক আছে, যেটা হলো সেন্ট্রাল ব্যাংক। এবার মনে করো এই এসবিআই ব্যাংক, এর টাকা শর্ট পড়ে গিয়েছে, যে কোনো ব্যাংক হতে পারে। এসবিআই ব্যাংকের টাকা শর্ট পড়ে গিয়েছে, সে যাবে কার কাছে? আরবিআইয়ের কাছে যাবে, যে টাকার লোন নিতে যাবে। ঠিক আছে, এবার আরবিআই তো খালি খালি এসবিআইকে লোন দেবে না। আরবিআই বলবে হ্যাঁ আমি তোমাকে টাকা লোন দেবো, নির্দিষ্ট সময় পরে কিংবা নির্দিষ্ট সময় পর পর তোমাকে কী দিতে হবে? সুদ দিতে হবে। ঠিক আছে, এবার আরবিআই হয়তো নির্দিষ্ট করে দিল যে হ্যাঁ, যে টাকাটা আমি তোমাকে লোন দিচ্ছি তার উপর তুমি 10% হারে আমাকে মাসে সুদ দেবে, প্রতি মাসে সুদ দেবে। এই 10%, 5% হতে পারে, 20% হতে পারে, এটা আরবিআই নির্ধারণ করে দেয়। ঠিক আছে, এবার এই যে পার্সেন্টেজটা, এই যে 10% আমি জাস্ট লিখে রেখেছি, এটা 20% হতে পারে, 5% হতে পারে। এই পার্সেন্টেজটার বিভিন্ন নাম আছে। ঠিক আছে, যে পার্সেন্টেজটা সুদ হিসাবে নেওয়া হয়, সেই পার্সেন্টেজের বিভিন্ন নাম আছে, যেমন ব্যাংক রেট, রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। ঠিক আছে, এবার এইগুলো আমি বোঝাবো যে ব্যাংক রেট কী, রেপো রেট কী, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি কী, এমএসএফ কী। ঠিক আছে, চলো তাহলে শেখাই। এই যে লিখে রেখেছি দেখো, ব্যাংক রেট। ব্যাংক রেট কি? জাস্ট মনে করো এবার কোনো একটা ব্যাংকের টাকা ঘাটতি পড়লো, সে যাবে কার কাছে? আরবিআইয়ের কাছে। এবার আরবিআই তো তাকে টাকা ধার দেবে, কিন্তু তার উপর 10%, যে কোনো একটা পার্সেন্টেজ, 10%, 5%, আমি জাস্ট 10% লিখে রেখেছি বোঝানোর জন্য। 10% হারে, 10% হার এমনভাবে নির্ধারণ করে দেবে যে যখন নির্দিষ্ট নির্দিষ্ট টাইম পর পর এই 10%, ওই নির্দিষ্ট টাকার উপর 10% করে যা হয়, সেই 10% হারে সুদ আরবিআইকে দিতে হবে, যে টাকাটা লোন দেবে। ঠিক আছে, যে টাকাটা লোন দেবে আরবিআই ব্যাংকে, সেই টাকার উপর 10% করে যে টাকাটা হয় সেটা সুদ। ঠিক আছে, মানে একটা সময় পরে ব্যাংক যখন সেই লোনের টাকাটা আরবিআইকে ফেরত দেবে,
ঠিক আছে, সেই লোনের টাকাটা তো ফেরত দিতে হবে, সেই সাথে সাথে সুদের টাকাটা ফেরত দিতে হবে, মানে সুদে আসলে সব টাকা আরবিআইকে আবার ফেরত দিতে হবে। ঠিক আছে, রেপো রেটটাও এরকম একই রকম। ঠিক আছে, রেপো রেটটাও একই রকম, এই ব্যাঙ্ক রেটের মতো। ব্যাংকের টাকা ঘাটতি পড়লে আরবিআইয়ের কাছে লোন নিতে যাবে, আরবিআই একটা নির্দিষ্ট পার্সেন্টেজ চাপিয়ে দেবে যে হ্যাঁ এই টাকার উপর, এই লোনের টাকার উপর 10% করে যা হয়, ঠিক আছে, সেই টাকাটা তোমরা আমাকে সুদ হিসাবে নির্দিষ্ট টাইম পর পর দেবে। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজটাকে কী বলা হয়? ব্যাংক রেট। ঠিক আছে, এটা কম বেশি ওঠা নামা হতে পারে। এবার বোঝাবো যে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেটটা হচ্ছে রেপো রেটের ঠিক উল্টো। আগে ব্যাঙ্কগুলো রেপো রেটের ক্ষেত্রে ব্যাঙ্কগুলো যাচ্ছিলো আরবিআইয়ের কাছে টাকা লোন নিতে। এবার কিছু কিছু সিচুয়েশন আসে, আরবিআই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল ব্যাঙ্ক, ঠিক আছে, তাদের টাকা শর্ট পড়ে, তখন আরবিআই কোথায় যায়? দেশে যেসব শিডিউল ব্যাঙ্কগুলো আছে তাদের কাছে যায় টাকা লোন নিতে। ঠিক আছে, এবার আরবিআই যখন এসব ব্যাংকের কাছে টাকা লোন নিতে যাবে, ঠিক আছে, এই লোন নিতে গেল আরবিআই, এবার ব্যাঙ্কগুলো মনে করো, এবার ব্যাঙ্ক তো আর খালি খালি আরবিআইকে টাকা দেবে না, লোন সুদের বিনিময়ে টাকা দেবে। মনে করো ব্যাংক আরবিআইকে 500 কোটি টাকা লোন দিল, এবার ব্যাংক বলে দিল যে হ্যাঁ না, এই 500 কোটি টাকার উপর 10% হারে কিন্তু সুদ আমাকে মাসে মাসে দিতে হবে। ঠিক আছে, মানে একটা সময় তো টাকাটা, সেই 500 কোটি টাকা ধার নিয়েছিল আরবিআই, সেটা তো ব্যাংকে ফেরত দিতে হবে। আবার এই তোমাকে মাসে মাসে সুদ কিংবা একটা নির্দিষ্ট সময়ে পরে সুদ দিতে হবে। ঠিক আছে, একটা পার্সেন্টেজ চাপিয়ে দেবে। জাস্ট আমি বোঝানোর জন্য 10% লিখে রেখেছি, এটা 5% হতে পারে, 2% হতে পারে। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজটাকে কী বলা হয়? রিভার্স রেপো রেট। ওকে, এবার মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এমএসএফ রেট, সংক্ষেপে বলে এমএসএফ রেট। এম ফর মার্জিনাল, এস ফর স্ট্যান্ডিং, এফ ফর ফ্যাসিলিটি। ঠিক আছে, রেট, এটাও দেখবে ব্যাঙ্ক রেট, রেপো রেটের মতো। ঠিক আছে, ব্যাংকের যখন টাকা দরকার হবে, ব্যাংক যাবে কোথায়? আরবিআইয়ের কাছে টাকা লোন নিতে। ঠিক আছে, এবার লোন নিতে যাবে, তখন আরবিআই যখন এসব ব্যাংকে টাকা ধার দেবে, টাকা তো আর খালি খালি ধার দেবে না, টাকা ধার দেবে কিসের বিনিময়ে? টাকা ধার দেবে সুদের বিনিময়ে। এই 10% হারে হয়তো আরবিআই বললো যে আমি 10% নির্দিষ্ট করে দিলাম, এই যে লোনটা আমি টাকা তোমাকে দিচ্ছি, সেই লোনের ওপর 10% চাপিয়ে যা হয় সেটাকে আমার সুদ হিসাবে আমাকে আবার ফেরত দেবে। আসল টাকাটা তো একটা সময় ফেরত দেবে, আবার সুদটাও 10% চাপিয়ে যে সুদটা হয় সেটাও তুমি আমাকে নির্দিষ্ট টাইম পর পর মিটিয়ে দেবে সুদ হিসাবে। ঠিক আছে, যারা আসলে ব্যাংকে যায়, ব্যাংকে টাকা পয়সা তোলে, তারা ব্যাপারটা আরও বুঝতে পারছে যে সুদ ব্যাপারটা কি, কত পার্সেন্টেজ ব্যাপারটা কি, তারা হয়তো বুঝতে পারছে। ঠিক আছে, এবার চলো যে কয়েকটা জিনিস বোঝাবো, যে ক্যাশ রিজার্ভ রেশিওটা কি, আর এদিকে যে স্ট্যাচুটরি লিকুইড রেশিওটা কি। ঠিক আছে, ক্যাশ রিজার্ভ রেশিওটা আগে বুঝিয়ে নিই। যে আমাদের দেশে যেসব ব্যাঙ্কগুলো আছে, শিডিউলস ব্যাঙ্ক, আগে বলছিলাম এসবিআই, তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, আরও অনেক, ফিনো ব্যাঙ্ক আছে, ফেডারেল ব্যাঙ্ক আছে, আরও অনেক ব্যাঙ্ক আছে। এবার কিছু নিয়ম আছে আরবিআইয়ের। ঠিক আছে, আরবিআই অ্যাক্টের মাধ্যমে, আইনের এত সালে 1934 সালে আরবিআই অ্যাক্টের মাধ্যমে, আরবিআই কিছু একটা অ্যাক্ট আছে। ঠিক আছে, যে যে এই যে ব্যাঙ্কগুলো আছে, এই ব্যাঙ্কগুলো যে তাদের কাছে প্রচুর টাকা থাকে, কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকার কিছু পার্সেন্টেজ টাকা আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়। ঠিক আছে, এটা নিয়ম ব্যাংকের, আরবিআই অ্যাক্টের নিয়ম, কারণ আরবিআই সেন্ট্রাল ব্যাংক, এটা আরবিআইয়ের অ্যাক্টের নিয়ম। ঠিক আছে, এবার মনে করো সেই পার্সেন্টেজটা 5%, এই ব্যাংকের কাছে মনে করো 10,000 কোটি টাকা আছে, 10,000 কোটি টাকার উপর 5% করে যা হয়, সেই টাকাটা আরবিআইকে সবসময় জমা রাখতে হয়। এটা হলো আরবিআই একটা নিয়ম। ঠিক আছে, এবার সেই আমি যেটা বোঝালাম, এটা দেখো ইকোনমিক্সের ভাষায় আমি লিখে রেখেছি। শিডিউলস ব্যাঙ্কগুলো কী কী আছে সেটা বললাম। বলছে শিডিউল ব্যাঙ্কস আর রিকোয়ার্ড টু কিপ সার্টেন পার্সেন্টেজ অফ দেয়ার নিড টাইম অ্যান্ড ডিমান্ড ডিপোজিট। ঠিক আছে, তাদেরকে এই নির্দিষ্ট পার্সেন্টেজ টাকাটা জমা রাখতে হয় উইথ আরবিআইয়ের কাছে, আন্ডার আরবিআই অ্যাক্ট 1934। ঠিক আছে, 1934-এর আরবিআই অ্যাক্ট দ্বারা এই যে টাকাটা জমা রাখতে হবে, সেটা আরবিআই অ্যাক্ট দ্বারা পাস হয়। ঠিক আছে, এবার বোঝাবো স্ট্যাচুটরি লিকুইড রেশিও। ঠিক আছে, এই যে স্ট্যাচুটরি লিকুইড রেশিওটা কি? স্ট্যাচুটরি লিকুইড রেশিও এটাও একই রকম। ঠিক আছে, এবার স্ট্যাচুটরি লিকুইড রেশিও আর ক্যাশ রিজার্ভ রেশিওর মধ্যে পার্থক্য কী? পার্থক্যটা বুঝলে বোঝা যাবে যে স্ট্যাচুটরি লিকুইড রেশিওটা কি। ক্যাশ রিজার্ভ রেশিও এক্ষেত্রে কী ছিল, যে ব্যাঙ্কগুলোকে আরবিআইয়ের কাছে নির্দিষ্ট কিছু পার্সেন্টেজ টাকা, নিজস্ব যে মোট টাকার কিছু পার্সেন্টেজ টাকা আরবিআইয়ের কাছে জমা রাখতে হচ্ছিল ক্যাশ হিসাবে, টাকা হিসাবে। ঠিক আছে, এবার স্ট্যাচুটরি লিকুইড রেশিওর ক্ষেত্রে কী হয়, যে ক্যাশ, গোল্ড আর সিকিউরিটি। ঠিক আছে, এই যে ব্যাংকের কাছে যে টাকা আছে, সেই টাকার কিছু পরিমাণ ক্যাশ,
মোট টাকার কিছু পরিমাণ ক্যাশ এবং কিছু টাকা দিয়ে গোল্ড কিনতে হবে। আর সিকিউরিটি বলতে মানে মানে সোজা ভাষায় যদি বলতে চাই, সিকিউরিটি বলতে জাস্ট চেক, টাকার কয়েকটা চেক, ঠিক আছে? এবার চেকটা ক্যাশ হিসাবে গোল্ড ফর্মে আর সিকিউরিটি ফর্মে সেটা আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে, কিংবা সেই ক্যাশ গোল্ড সিকিউরিটিটা ব্যাংকের কাছে জমা রাখতে হবে, ঠিক আছে? মানে তোমার কাছে কোনো একটা ব্যাংক, মনে করো এসবিআই ব্যাংক, ঠিক আছে, কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই যে ব্যাংকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওই ব্যাংকের যে মোট টাকা আছে সেই টাকার কিছু পরিমাণ ক্যাশ এবং কিছু টাকা দিয়ে গোল্ড এবং কিছু টাকাকে তোমার ওই সিকিউরিটিতে কনভার্ট করে, মানে চেকে কনভার্ট করে সেটা আরবিআইয়ের কাছে জমা রাখতে পারো, কিংবা নিজের কাছেও জমা রাখতে পারো, কিন্তু সে টাকাটা জমা রাখতেই হবে। এটা আরবিআইয়ের নিয়ম, ঠিক আছে? এই যে ইকোনমিক্সের ভাষায় লিখে রেখেছি, দেখো, যে শিডিউলস ব্যাংকস আর রিকোয়ার্ড টু কিপ সার্টেন পার্সেন্টেজ অফ দেয়ার নিড টাইম অ্যান্ড ডিমান্ড ডিপোজিটস ইন দ্য ফর্ম অফ ক্যাশ গোল্ড অ্যান্ড সিকিউরিটি ইটসেলফ, ঠিক আছে? মানে সার্টেন পার্সেন্টেজ জমা রাখতে হবে ক্যাশ ফর্মে, গোল্ড ফর্মে আর সিকিউরিটি ফর্মে। সেটা আরবিআইয়ের কাছে জমা রাখতে পারো, কিংবা তুমি নিজের কাছে জমা রাখতে পারো। এমন কোনো নিয়ম নেই যে আরবিআইয়ের কাছে এই স্ট্যাচুটরি লিকুইড রেশিওটা রাখতেই হবে, ঠিক আছে? লিকুইড মানে কি, যে ক্যাশ টাকাটা আমাদের কাছে যে ক্যাশ টাকাটা থাকে ওটাকে বলে লিকুইড টাকা, ঠিক আছে? এটা ইকোনমিক্সের ভাষা, ওকে? এই যে লিখে রেখেছি, দেখো, আরবিআই উইল স্পেসিফাই দ্য এসএলআর, মানে এসএলআর মানে কতটা ক্যাশ, কতটা গোল্ড, কতটা সিকিউরিটি তুমি রাখবে জমা, কিংবা আরবিআইয়ের কাছে রাখবে, সেটা আরবিআই নির্দিষ্ট করে দেবে। আরেকটা লাইন লিখে রেখেছি, দেখো, যে ইট নিড নট টু বি ডিপোজিট উইথ আরবিআই। আমি আগেই বলছিলাম যে ক্যাশ রিজার্ভ রেজিস্টারের ক্ষেত্রে কী হচ্ছিল, যে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ আরবিআইয়ের কাছে রাখতে হবে, কিন্তু এখানে কি বলছে, নিড নট ডিপোজিট উইথ আরবিআই, মানে এটা যে আরবিআইয়ের কাছে রাখতেই হবে সেটা প্রয়োজন নেই। সেটা নিজের কাছেও রাখতে পারো, কিংবা তুমি আরবিআইয়ের কাছে রাখতে পারো। কী রাখতে পারো, ক্যাশ রাখতে হবে, গোল্ড রাখতে হবে, আর সিকিউরিটি রাখতেই হবে ক্যাশ, গোল্ড আর সিকিউরিটি, ওকে? এবার চলো, প্রথমে আমি বলেছিলাম যে আরবিআই যে মনিটারি পলিসি, ওর সাথে কিভাবে দেশের ইনফ্লেশন, ঠিক আছে, মানে মুদ্রা, কোনো প্রাইস মানে মূল্য, কোনো জিনিসের দাম মানে মূল্য, প্রাইস, কোনো জিনিসের মূল্য বেশি হয় কিংবা কম হয়, কিভাবে দেশের ইনফ্লেশন কিভাবে বেশি হয়, কিভাবে কম হয়, ঠিক আছে? এটা আমি বোঝাবো। এই যে লিখে রেখেছি, দেখো, রেপো রেট, ব্যাংক রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটরি লিকুইড রেশিও। এগুলো কারা এগুলোকে তোমার স্পেসিফাই করে দেয় কারা? রেপো রেট, ব্যাংক রেট, এগুলোকে কারা নির্দিষ্ট করে দেয়? সেটা হলো আরবিআই। এবার মনে করো, এই যে এই যে রেটগুলো লিখে রেখেছি, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, ক্যাশ রিজার্ভ রেশিও, লিকুইড রেশিও, এগুলিকে আরবিআই বাড়িয়ে দিল মানে ব্যাংক রেট বাড়ালো, রেপো রেট বাড়ালো, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বাড়ালো, আর ক্যাশ রিজার্ভ রেশিও মানে ব্যাংকের কাছে, আরবিআইয়ের কাছে যে টাকাটা জমা রাখতে হতো ব্যাংকের, আর স্ট্যাচুটরি লিকুইড রেশিও মানে যে টাকাটাও ব্যাংক নিজের কাছে, যে টাকাটা, ক্যাশটা, গোল্ডটা, সিকিউরিটিটা ব্যাংক নিজের কাছে জমা রাখতো কিংবা আরবিআইয়ের কাছে জমা রাখতো, সেগুলিকে যদি আরবিআই বাড়িয়ে দিত, কারণ আরবিআই স্পেসিফাই করে দেয়, আরবিআই যদি বাড়িয়ে দেয় তাহলে কী হবে? যদি বাড়িয়ে দেয় তাহলে কী হবে? ব্যাংকগুলো যখন আরবিআইয়ের কাছে লোন নিতে হবে, ঠিক আছে, মানে সেই পার্সেন্টেজটা যদি বাড়িয়ে দেয়, তাহলে ব্যাংক যখন লোন নিতে হবে, সাধারণ ব্যাংকগুলো যখন আরবিআইয়ের কাছে লোন নিতে যাবে, তখন তো টাকাগুলো নির্দিষ্ট টাইমে ফেরত দেওয়ার সময় যে সুদটা হয়, সেই সুদটা বেশি হবে, পার্সেন্টেজ বেশি। মানে এই যে আমি এখানে বুঝিয়েছিলাম, এই পার্সেন্টেজটা যদি বেশি থাকে, এই যে পার্সেন্টেজগুলো যদি বেশি হয়ে যায়, 10% 20% হয়ে যায়, 10% থেকে 30% হয়ে যায়, তাহলে যে লোনটা যখন লোনের ওপর 30%, এখানে 40% চাপালে তো বেশি সুদ দিতে হবে। তাহলে ব্যাংকগুলোকে বেশি সুদ দিতে হবে আরবিআই। তাহলে বেশি যখন সুদ দিতে হবে, তখন আরবিআই ভাববে, না, আমি তো টাকা ধার নিচ্ছি, এদেরকে আবার আরবিআইকে বেশি সুদ দিতে হবে, তাহলে আমরা লোন নেব না, ঠিক আছে? তখন ব্যাংকগুলো আরবিআইয়ের কাছে লোন নেবে না। লোন না নিলে কী হবে? আরবিআই সেই সমস্ত ব্যাংকের কাছে ক্যাশ আসবে না। এবার সাধারণ মানুষের ব্যাংকের কাছে যখন ক্যাশ না আসবে, তখন সাধারণ মানুষকে বেশি করে লোন দিতে পারবে না, ঠিক আছে? তার মানে সাধারণ মানুষের কাছে ক্যাশ কম আসবে, এই জন্যে ক্যাশ কম আসবে, ঠিক আছে? এবার সাধারণ মানুষের কাছে যখন ক্যাশ কম আসে, তখন সাধারণ মানুষের দেখবে ডিমান্ড মানে চাহিদাও কমে যায়। এই যে চাহিদা কমে যায়, ঠিক আছে, চাহিদা কমে যায়। কারণ দেখো, একটা জিনিস আমি বোঝাই, যে আমরা প্রাইভেট থেকে পড়ে বাড়ি আসছি, আমাদের কাছে যদি টাকা না থাকে, ঠিক আছে, তখন তো আমরা মিষ্টির দোকানে মিষ্টি দেখেও কিনতে পারবো না, যে ভাই আমাদের কাছে ক্যাশ নেই, তাহলে আমাদের মিষ্টি কিনতে পারবো না,
ঠিক আছে, বিরিয়ানিও খেতে পারবো না, নতুন নতুন দামি দামি জামা প্যান্টও কিনতে পারবো না, তাহলে আমাদের ডিমান্ড কমবে, চাহিদা কমবে, এই জন্য চাহিদা কমবে। চাহিদা যখন কমবে দেখবে কোনো জিনিসের দাম পুজোর সময় প্রচুর বাড়ে। কেন পুজোর সময় বাড়ে? দুর্গা পুজোর সময় কেন জামা প্যান্টের দাম প্রচুর, জুতোর কেন দাম বেড়ে যায় কেন? কারণ সেই সময় দেখবে মানুষ প্রচুর জামা প্যান্ট কেনে, মানে তাদের চাহিদা থাকে প্রচুর, জামা প্যান্ট জুতো প্রচুর কেনে, মানে চাহিদা থাকে প্রচুর, এই জন্য জিনিসের দাম দেখবে তখন বেড়ে যায়। কিন্তু চাহিদা যখন কমে যায়, চাহিদা পুজোর মৌসুম বাদ দিয়ে অন্য টাইমে দেখবে চাহিদা কমে যায়, জামা প্যান্ট পুজোর মৌসুমের মতো কেনে না, তখন চাহিদা কমে যাচ্ছে। চাহিদা কমে গেলে কী হবে? সেই সমস্ত জিনিসের দামও দেখবে কমে যায়। পুজোর মরশুম বাদ দিয়ে বাদ বাকি মরশুমে চাহিদা কম থাকে, এই জন্য দেখবে দামও পুজোর মরশুমের তুলনায় অন্য মৌসুমে জামা প্যান্টের দাম, জুতোর দাম কমে যায়। ঠিক আছে, এবার আমরা ইকোনমিক্সের নিয়ম অনুযায়ী কী জানি, যে কোনো জিনিসের মূল্য যখন কমে যায়, প্রাইস মানে মূল্য যখন কমে যায়, তখন মুদ্রাস্ফীতিও কমে যায়। ঠিক আছে, ওকে, বোঝা গেল। এবার বোঝাবো এই যে রেপো রেট, ব্যাঙ্ক রেট, এমএসএফ, সিআরআর, এসএলআর, এগুলোকে আরবিআই যদি কমিয়ে দেয়, ঠিক আছে, যদি কমিয়ে দেয়, এই পার্সেন্টেজগুলো যদি কমিয়ে দেয়, তাহলে যখন ছোটো ছোটো যেসব শিডিউলস ব্যাঙ্কগুলো যখন আরবিআইয়ের কাছে টাকা ধার নেবে, তখন ভাবে বাহ, আগে 10%, 15% হারে আমাদের সুদ দিতে হচ্ছিল আমার সেই লোনের ওপর, এখন 10% থেকে 2%, 1% কমিয়ে দিয়েছে, 1% করে দিয়েছে, কিংবা 1.5% করে দিয়েছে। এবং যেসব ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটরি লিকুইড রেশিও আমাদের কাছ থেকে আরবিআইয়ের কাছে রাখতে হতো, ক্যাশ রিজার্ভ রেশিও, তারপর নিজের কাছে কিংবা আরবিআইয়ের কাছে যে স্ট্যাচুটরি লিকুইড রেশিও রাখতে হতো, সেগুলো যদি আমরা কমিয়ে দেই, তাহলে কী হবে? এই যে পার্সেন্টেজ যদি কমিয়ে দেয়, তখন আরবিআই ব্যাঙ্কগুলো যখন সুদ নিতে যাবে, আরবিআইয়ের কাছে লোন নিতে যাবে, তখন তাদেরকে সুদও কম দিতে হবে, পরবর্তী সময় সুদও সেই ব্যাঙ্কগুলোকে কম, আরবিআইকে কম দিতে হবে। তখন কী হবে? এই যে সুদও কম দিতে হবে, ঠিক আছে, যদি সুদ কম দিতে হয়, ব্যাঙ্কগুলো যদি আরবিআইকে টাকা ফেরত দেওয়ার সময় কম সুদ দিতে হয়, তাহলে ভাববে যা আমি কম সুদ দিতে হচ্ছে, ঠিক আছে, মানে ইন্টারেস্ট কম আছে, সুদের পার্সেন্টেজ কম, কম টাকা আমাকে লোন দিতে হচ্ছে, তাহলে আমরা বেশি বেশি করে লোন নেব। ঠিক আছে, বেশি বেশি করে লোন নেবে, তখন এই বেশি বেশি করে লোন নেবে ব্যাঙ্কগুলো যদি বেশি বেশি লোন নেয়, ব্যাংকের কাছে অত্যাধিক টাকা চলে আসবে। এই অত্যাধিক টাকা চলে আসবে, সেই ব্যাংকের কাছে যদি টাকা চলে আসে, তাহলে সাধারণ মানুষ, ব্যাঙ্কগুলোও হয়তো বেশি বেশি করে লোন দেবে মানুষের কাছে। ঠিক আছে, যখন এবার ব্যাঙ্কগুলো যখন সাধারণ মানুষের কাছে লোন দেবে, তখন মানুষের কাছেও বেশি বেশি করে টাকা চলে আসবে, ক্যাশ চলে আসবে, যে বেশি বেশি করে ক্যাশ চলে আসবে। ক্যাশ চলে আসার ফলে কী হবে? মানুষের হাতে যদি প্রচুর টাকা চলে আসে, ঠিক আছে, মনে করো একটা ছেলে কোথাও মেসে থেকে পড়াশুনো করে, কিংবা অন্য কোথাও থেকে পড়াশুনো করে, বাবা মা দুইজনে গভর্নমেন্ট জব করে, প্রচুর টাকা মায়ের স্যালারি পায়। এবার একটা নির্দিষ্ট সময় একটা মাসে মাসে টাকা পাঠায় বাবা মা। এবার মাসে মাসে যখন ছেলের হাতে টাকা পৌঁছাবে, প্রচুর হাতে ক্যাশ যখন পৌঁছাবে, তখন ছেলে কী করবে? যে হ্যাঁ, টাকা পেয়েছে, এবার বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে গিয়ে পার্টি শুরু করবে, আবৃত্ত পার্টি শুরু হয়ে, ঠিক আছে, নতুন জামা প্যান্ট কিনবে, ঠিক আছে, খাওয়া দাওয়া একদম বিন্দাস চলবে, দামি দামি 5 স্টার হোটেলে নিয়ে যাবে গার্লফ্রেন্ডকে খাওয়াতে। মানে তাদের চাহিদা বাড়বে, নতুন জামা প্যান্ট কিনবে, ক্যাশ হাতে বাড়লে চাহিদা বাড়বে। ঠিক আছে, চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে কী হয় আমরা জানি কি, কোনো জিনিসের চাহিদা যখন বাড়ে, পুজোর মৌসুমে দেখবে জামা প্যান্ট, জুতো, যে কোনো জিনিসের দাম, চাহিদা প্রচুর বাড়ে, মানুষ দেখবে দোকানে ভিড়, মানুষ ভর্তি হয়ে যায়। তুমি রেস্টুরেন্ট হোক, কিংবা তোমার শপিং মল হোক, কিংবা কোনো জামা প্যান্টের দোকান হোক, বস্ত্রালয় হোক, সেখানে দেখবে প্রচুর মানুষ জমজম করে কেনাকাটা করে। তখন দেখবে মানে চাহিদাও তাদের বেশি, তার মানে কি, তখন জিনিসের দামও বেশি থাকে, প্রাইসও বেশি থাকে, মূল্যও বেশি থাকে। ঠিক আছে, এবার ইকোনমিক্সের ভাষায় কোনো জিনিসের বাজারে যদি জিনিসের মূল্য বেশি হয়, তখন দেখবে ইনফ্লেশন হয়। ঠিক আছে, ইনফ্লেশন হয়। ওকে, এবার কয়েকটা জিনিস আমি বোঝাবো। এই যে ব্যাংক রেট, রেপো রেট, ঠিক আছে, এই যে ব্যাংক রেট বলেছিলাম একটা পার্সেন্টেজ, আর রেপো রেট পার্সেন্টেজ। এবার এগুলো কি বলা হয়? ব্যাংক রেট, রেপো রেট, এগুলো লং টার্মের জন্য। যদি লং টার্মের জন্য কি, যে কোনো ব্যাঙ্কগুলো যখন আরবিআইয়ের কাছে টাকা ধার নিতে হবে, যখন টাকাটা লং টার্মের জন্য ধার নেবে, লং টার্ম মানে 1 বছর কিংবা 2 বছর কিংবা 7 মাস 8 মাস, লং টার্ম, তখন কি করা হয়? তখন আরবিআই যে পার্সেন্টেজটা চাপায় সুদ হিসাবে, সেটাকে বলে ব্যাংক রেট আর রেপো রেট। ঠিক আছে, এবার মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, কিছু কিছু সময় আছে হঠাৎ করে ব্যাংকের টাকা দরকার হয়, যেসব শিডিউলস ব্যাঙ্কগুলো আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ফিনো ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, হঠাৎ করে তাদের ওভারনাইটে টাকা দরকার হয়, তখন তারা একদিনের জন্য, ওভারনাইট মানে রাতারাতির জন্যে, জাস্ট একদিনের জন্যে, মানে নাইটের জন্যে আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নেয়। তখন আরবিআই যে পার্সেন্টেজটা সুদ হিসাবে নেয়, ঠিক আছে, তাকে বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। ঠিক আছে, যেটা আমি আগেই বুঝিয়েছি। এবার কয়েকটা জিনিস দেখো এখানে বোঝাবো, যে রেপো রেট সমান সমান ইকুয়াল টু সমান সমান রিভার্স রেপো রেট
এই যে পার্সেন্টেজ প্লাস 1%, মানে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট যদি 10% হয় তাহলে রেপো রেট হবে কত পার্সেন্ট? এখানে যদি 10% চাপাই, 10%-এর সাথে 1% যোগ করো, তাহলে টোটাল 11% হবে রেপো রেট। রিভার্স রেপো রেট যদি 5% হয়, 5%-এর সাথে 1% যোগ করো, মানে টোটাল 6%, 6% হবে রেপো রেট। ঠিক আছে, মানে এটা হলো সম্পর্ক, রিভার্স রেপো রেট আর রেপো রেটের মধ্যে সম্পর্ক এটা। ঠিক আছে, এবার তার মানে কি? অবশ্যই বুঝতে পারছো যে রিভার্স রেপো রেট থেকে রেপো রেট বেশি। রেপো রেট 5% হলে এটা হবে 6%, কারণ 1% যোগ করছি। এটা যদি 7% হয় রিভার্স রেপো রেট, এটা তার সাথে 1% যোগ করলে 7% হবে, 8% হবে রেপো রেট। ঠিক আছে, এবার মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এটা একটা পার্সেন্টেজ, এর সাথে রেপো রেটের সম্পর্কে কি? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি সমান সমান রেপো রেট প্লাস 1%। তার মানে কি? বুঝতেই পারছো যে রেপো রেটের থেকে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বেশি। আমি এখানেই বলেছিলাম যে ওভারনাইট, মানে রাতারাতি যখন কোনো ব্যাংক আরবিআই কাছে টাকা ধার নেবে, তখন আরবিআইকে বেশি বেশি করে সুদ দিতে হবে। ঠিক আছে, তার মানে এখানেই দেখো প্রমাণ হয়ে যাচ্ছে যে রেপো রেট যদি 10% হয়, তাহলে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি হবে কত পার্সেন্ট? এই যে 10% যদি তোমার রেপো রেট হয়, তাহলে এর সাথে 1% যোগ করতে হবে সুদ ফর্মুলা অনুযায়ী, তাহলে কত পার্সেন্ট? 11%। এই 11%, ঠিক আছে, এই যে 11% হবে এমএসএফ। এবার রেপো রেট যদি 20% হয়, 20%-এর সাথে 1% যোগ করতে হবে, 1% যোগ করে হবে 21% এমএসএফ। তার মানে রেপো রেট 20%, এটা 21%, রেপো রেট 10%, এটা 11%। তাহলে রেপো রেটের থেকে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বেশি। রিভার্স রেপো রেটের থেকে রেপো রেট বেশি, রেপো রেটের থেকে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বেশি। ঠিক আছে, ওকে, আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। পরের ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।